নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ক্লাবগুলির সঙ্গে আসন্ন লিগের খসড়া নিয়ে আলোচনায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ৩রা ডিসেম্বর স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। মোটেই গালি দেননি রোহিত। কোহলি সেঞ্চুরির পর আসলে কি বলেছিলেন ফার্স্ট আর্শদীপের? রোহিতের উচ্ছ্বাস প্রকাশের সময় পাশেই ছিলেন আর্শদীপ। দক্ষিণ আফ্রিকা কোচের অপমানজনক মন্তব্যের যোগ্য জবাব। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে করমর্দন করলেও সুপ্রিকে কার্যত এড়িয়ে যান কোহলি। আইপিএল এ মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে। 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমির শাহিদে নিলাম থেকে নাম তুলে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্লাবগুলির সঙ্গে আসন্ন লিগের খসড়া নিয়ে আলোচনায় বসছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটাতে ৩রা ডিসেম্বর স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির সঙ্গে ধাপে ধাপে বৈঠকে বসছে মন্ত্রক। ক্লাবগুলির সঙ্গে আসন্ন লিগের খসড়া নিয়ে আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটাতে ৩রা ডিসেম্বর স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। জানা গিয়েছে বুধবার এই বৈঠক শুরু দুপুরে। সেদিন আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির সঙ্গে ধাপে ধাপে বৈঠকে বসবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। জানা গিয়েছে ক্লাবগুলিকে বৈঠকে যোগ দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে। সেখানে উপস্থিত থাকার কথা সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রতিনিধিদেরও। দুপুর ১:৩০টার সময় আইএসএল এর ক্লাবগুলির সঙ্গে বৈঠক হবে। দুপুর ২:১৫ আই লিগ ও এক নিচের ডিভিশনের ক্লাব সমূহকে নিয়ে বৈঠকে বসবে ক্রীড়া মন্ত্রক। বেলা ৩টে নাগাদ এফএসডিএল, ৩:৩০ বাকি বিডার, বিকেল ৪টের সময় সম্প্রচারকারী সংস্থা ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে আলোচনা চলবে। বিকেল ৪:৩০ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে একত্রে বৈঠকে বসবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। পরিস্থিতি যেমনটা ছিল তাতে খুব দ্রুতই হয়তো আইএসএল আই লিগ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের কথা ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের। কিন্তু সমস্যা সমাধানের জন্য ফেডারেশনের যে পুরোপুরি ব্যর্থ তা প্রমাণিত হয়ে যাবার পর দেশের ফুটবলের স্বার্থ রক্ষায় এগিয়ে এলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ এর আগেও ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসে কাজের কাজ কিছুই করতে পারেননি ফেডারেশন কর্তারা। আই লিগের ক্লাবগুলি তো আবার ফেডারেশনের ডাক অস্বীকার করে সরাসরি আলোচনায় বসেছিলেন ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে। সেখানে কেন্দ্রীয় ক্রীড়া সচিবও উপস্থিত ছিলেন, যেখানে ফেডারেশনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন আই লিগ ক্লাব প্রতিনিধিরা। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এরপরই ফুটবল নিয়ে জট খোলার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। আর সেই কারণেই আইএসএল এবং আই লিগ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন কেন্দ্র এই সমস্যা নিয়েই ওয়াকিবহাল। তারপরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ২ সপ্তাহ পরে এই ইস্যুতে কেন্দ্রের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। নিজেদের বক্তব্য সুপ্রিম কোর্টে পেশের আগে আইএসএল এবং আই লিগ আয়োজন নিয়ে বিভিন্ন প্রাইভেট সংস্থার সঙ্গে কথা বলছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিভিন্ন সংস্থার থেকে আইএসএল এবং আই লিগ কিভাবে করা সম্ভব তা নিয়ে খসড়াও চাওয়া হয়েছে। এবার দেশের লিগ চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সেই কারণেই আইএসএল এবং আই লিগ ক্লাবগুলির সঙ্গে লিগের খসড়া নিয়ে আলোচনায় বসতে চলেছেন ক্রীড়া মন্ত্রকের কর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক। ইমামি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এসজির মাঝে পড়ে আনোয়ার আলীর কেসটা যে সেই ফেডারেশনের অ্যাপিল কমিটিতে গেল, তারপর থেকে তো কোনো রকম নামগন্ধ নেই। তবে ফের ফিফা চিঠি দিয়ে আনোয়ার আলীর বিষয়টি উস্কে দিয়েছে মোহনবাগান। ঠিক কবে থেকে আনোয়ার আলী কেসটা ঝুলে রয়েছে বলুন তো?
ইমামে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মাঝে পড়ে আনোয়ার আলীর কেসটা যে সেই ফেডারেশনের অ্যাপিল কমিটিতে গেল, তারপর থেকে তো কোনো নামগন্ধ নেই। কেমন যেন পুরো ব্যাপারটা মিয়ে গেল, ভোজবাজির মতো হাওয়া গেল ব্যাপারটা। লোকজন যখন আনোয়ার আলীর কেসটা প্রায় ভুলতে বসেছে, তখনই ফের ফিফায় চিঠি দিয়ে আনোয়ার আলীর বিষয়টি উস্কে দিয়েছে মোহনবাগান। কিন্তু আজ পর্যন্ত আনোয়ার আলী কেসটাকে অ্যাপিল কমিটিতে ঝুলিয়েই রেখেছে ফেডারেশন। ফলে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্তই নিতে পারছে না মোহনবাগান। আর সেই কারণেই ফিফায় যাওয়া। আর ফিফার তরফে ফেডারেশনে চিঠি আসার পরেই অ্যাপিল কমিটিতে তোড়জোড়। কিন্তু কোনো এক অজানা কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বিষয়টি ফের হিমঘরে পাঠানোর ব্যবস্থা করছেন। অ্যাপিল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন বারংবার আনোয়ার আলীর ইস্যু নিয়ে মিটিং করতে চাইলেও কমিটির সদস্যদের অভাবে করা সম্ভব হয়নি। এই কারণ দেখিয়ে বারংবার শুনানি ভেস্তে গিয়েছে। এর মধ্যে অ্যাপিল কমিটির সদস্য অবসরপ্রাপ্ত জেলা বিচারক অশোক ত্রিপাঠী 8ই নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে আনোয়ার আলীর শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। তখন 8ই নভেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন আদেশ দিয়েছেন 12ই নভেম্বর এবং 13ই নভেম্বর এই দুদিন আনোয়ার আলীর পক্ষের আইনজীবী যুক্তি শোনা হবে। ঠিক ছিল এরপর শোনা হবে ইস্ট বেঙ্গলের আইনজীবীর বক্তব্য। কিন্তু ফের অ্যাপিল কমিটির কোরাম সম্পূর্ণ না হওয়ায় ফের শুনানির মুলতবি হয়ে যায়। দীর্ঘদিন থেকে ঝুলে থাকা আনোয়ার আলীর বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য এবার চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন কিছুটা বিরক্ত হয়ে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে আপিল কমিটির কোরাম সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে তিনি নির্দেশ দেন পরবর্তী শুনানিতে সবাইকে থেকেই কোরাম সম্পূর্ণ করতে হবে। সেই মতো ঠিক হয় মামলাটির শুনানি হবে 28 এবং 29শে নভেম্বর। নয়াদিল্লির কৈলাস কলোনিতে এই মামলার শুনানির জায়গা ঠিক হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে এও জানান যে এবার কোরাম গঠনে ব্যর্থ হলে তা গুরুতরভাবে বিবেচিত হবে। কিন্তু কোথায় কি? আজকে 2রা ডিসেম্বর হয়ে গেল, আনোয়ার আলীকে নিয়ে মিটিংয়ের সেই শুনানি আর হলো না। শোনা যাচ্ছে এবারও নাকি কোরাম হয়নি, তাই ফেডারেশনের তরফে আপাতত মিটিং মুলতবি রাখা হয়েছে। আর অদ্ভুত এক ভুতুরে কারণে আনোয়ার আলীর কেসটি এবারেও শুনানি হলো না, যার সত্যি কোনো ব্যাখ্যা নেই। এবার যতক্ষণ না ফেডারেশনের ভিতরে এই আনোয়ার আলীর কেসের ভূত তাড়ানোর জন্য ওঝা না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আনোয়ার আলীর কেস কবে যে শুনানি হবে তা কেউ জানে না। ততদিনে হয়তো আনোয়ার আলী অবসরও নিয়ে নিতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। শুধু সের্জিও লোবেরাই নন, তার আরেক সহকারীও যোগ দিচ্ছেন মোহনবাগানে। উয়েফা প্রো লাইসেন্সধারী এই সহকারী কোচ দল অপরিবর্তিত রেখেই মাঠে নামবে মোহনবাগান। শুধু সের্জিও লোবেরাই নন, তার এক সহকারীও যোগ দিচ্ছেন মোহনবাগানে। ইউএফা প্রো লাইসেন্সধারী এই সহকারী কোচের নাম দেওগ্রাসিয়া মার্কুয়েজ ডাভিড। মলিনার আমলে সহকারী কোচ ইগরকে আর রাখছেন না সবুজ মেরুন। এদিকে শনিবার রাত পর্যন্ত ভিসা পাননি মোহনবাগানের নতুন কোচ লোবেরা। শহরে আসতে শুরু করে দিয়েছেন মোহনবাগান ফুটবলারেরা। রবিবার তাদের মেডিকেল টেস্ট হবে। সোমবার থেকে ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে মাঠে নেমে যাওয়ার কথা। আইএসএল হলে যাতে শুরু থেকেই জেসন কামিংসদের পুরোপুরি ফিট পাওয়া যায়, সেই দিকেই প্রধান লক্ষ্য হবে মোহনবাগানের নতুন কোচ লোবেরার। তবে কোচিংয়ে বদল হলেও দলে আপাতত বিরাট কোনো বদল হচ্ছে না। জানা গিয়েছে মলিনার সময়ের দল নিয়েই খেলবে মোহনবাগান। রেখে দেওয়া হয়েছে গোলকিপার কোচ বা ফিটনেস ট্রেনারদের। আপাতত তিনি ভিসা পাওয়ার অপেক্ষা করছেন। যদি রবিবারের মধ্যে একান্তই ভিসা না পেয়ে শহরে পা না রাখতে পারেন লোবেরা, তাহলে যতদিন তিনি আসছেন না ততদিন মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনাররা অনুশীলন শুরু করে দেবেন। তিনি এসে পরে যোগ দেবেন অনুশীলনে। এই মরশুমে এখনো পর্যন্ত ওড়িশা এফসি নিজেদের দল গুছিয়ে উঠতে পারেনি। তাদের ভবিষ্যৎ কি সেটাও বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে মোহনবাগান থেকে প্রস্তাব পাওয়ার পর আর সেই প্রস্তাবে না করেননি তিনি। বুধবার দুপুরেই ওড়িশার সঙ্গে সরকারিভাবে চুক্তি ছিন্ন করেন লোবেরা।
সন্ধ্যার পর ওড়িশা এফসির তরফ থেকে গোল্ডেন হ্যান্ডশেকের কথা ঘোষণা করে দেওয়া হয়। এদিকে মোহনবাগান ম্যানেজমেন্টও তৈরি ছিল মলিনাকে নিয়ে। মলিনার সঙ্গে তারাও গোল্ডেন হ্যান্ডশেক করার পরই দ্রুত লোবেরার সঙ্গে চুক্তি চূড়ান্ত করে মোহনবাগান কোচ হিসাবে সরকারিভাবে লোবেরার নাম ঘোষণা করে দেওয়া হয়। উল্লেখ্য, মুম্বাই সিটিকে একই মরশুমে আইএসএল লিগ শিল্ড ও কাপ জিতিয়েছেন লোবেরা। 2023 সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তার কোচিংয়ে 2024 সালে সুপার কাপের ফাইনালে গিয়েছিল ওড়িশা, যদিও চূড়ান্ত লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় তারা। লোবেরার অধীনে 2023-24 আইএসএলের চতুর্থ স্থান অর্জন করে ওড়িশা, তবে গত মরশুমে 7 নম্বরে শেষ করেছিল তারা। হাই নিউজ নেটওয়ার্ক। মোটেই গালি দেননি রোহিত। কোহলির সেঞ্চুরির পর আসলে কি বলেছিলেন ফাঁস অর্শদীপের? রোহিতের উচ্ছ্বাস প্রকাশের সময় পাশে দাঁড়িয়েছিলেন অর্শদীপ। মহেন্দ্র সিং ধোনির শহরে 5 ইনিংসে 3টি সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। 280 দিন পর সেঞ্চুরি করেছেন কিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ইনিংস দেখে আবেগতাড়িত টিম ইন্ডিয়ার সতীর্থরাও। এমনকি কোহলির সেঞ্চুরির পর ড্রেসিং রুমে উঠে দাঁড়িয়ে বাঁধনহারা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রোহিত শর্মাকেও। একটা সময় বোধহয় মুখের ভাষায় লাগাম ছাড়ালো। কিন্তু সত্যিই কি গালি দিয়েছিলেন রোহিত? পাশে দাঁড়িয়ে থাকা অর্শদীপ সিং সেই নিয়ে মুখ খুললেন। ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছে কোহলির সেঞ্চুরির পর ড্রেসিং রুমে দাঁড়িয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিত। কিন্তু একটা সময় আবেগের মাত্রা ছাড়ায় মুখ থেকে খুব সম্ভবত কটু কথাও বেরিয়ে আসে তার। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা। আসলে মাস কয়েক আগে রোহিত বিরাটের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, রোকো 2027 বিশ্বকাপ খেলবেন কিনা তা চর্চায় চলছিল। এই পরিস্থিতিতে দুজনেই রান পেয়েছেন, তবে ভিন্ন মত অর্শদীপের। ভারতের তারকা পেসার তখন রোহিতের পাশেই দাঁড়িয়েছিলেন, ফলে তার জানার কথা হিটম্যান কি বলেছিলেন। অনেকেই তাকে প্রশ্ন করেছিলেন। এবার অর্শদীপ ফাঁস করলেন যে রোহিত কি বলেছিলেন। ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় অর্শদীপ বলেন, আমি সত্যি বলছি যে রোহিত ভাই কি বলেছে। ও বলেছে, নীলি পরি লাল পরি কমর মে বন্ধ মুঝে নদিয়া পছন্দ। বলতে বলতে অর্শদীপ নিজেই হেসে ফেলেছে। অর্থাৎ রোহিত মোটেই এই শিশু ভোলানো ছড়া বলেননি। এই ছড়াটি পরে মিম হিসেবেও ব্যবহৃত হয়েছে। তিনি আসলে কি বলেছিলেন সেটা ভিডিও দেখে অনেকেই আন্দাজ করে নিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ আফ্রিকা কোচের অপমানজনক মন্তব্যের যোগ্য জবাব। গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে বিতর্কিত মন্তব্য করেছেন শুক্রি কনরাড। তারপরেই ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে করমর্দন করলেও শুক্রিকে কার্যত এড়িয়ে যান কোহলি। বলা ভালো, তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেন টিম ইন্ডিয়ার মহাতারকা। বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকা কোচ। গুয়াহাটি টেস্ট চলাকালীন এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ক্রিকেট মহল। এতদিন ভারতীয় দলের সঙ্গে সরাসরি যুক্ত কেউ এই নিয়ে মুখ খোলেননি। কোনো রকম প্রতিবাদও সরকারিভাবে করা হয়নি। কিন্তু এবার সম্ভবত প্রতিবাদটা শুরু করল বিরাট কোহলি। রাঁচির প্রথম ওয়ানডে শেষে বিরাটের একটি আচরণ তেমনই মনে করছে ক্রিকেট মহল। রাঁচি ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে টিমকে জিতিয়েছেন কোহলি। ম্যাচের শেষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে করমর্দন করলেও শুক্রিকে কার্যত এড়িয়ে যান তিনি। বলা ভালো, তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেন টিম ইন্ডিয়ার মহাতারকা। অন্যদের সঙ্গে কোহলি হাসি মুখে সৌজন্য বিনিময় করলেও কনরাডের সামনে গিয়ে তার দিকে তাকাননি। বিরাটের হাবভাব দেখে দক্ষিণ আফ্রিকা কোচও আর করমর্দন করতে উদ্যত হননি। উল্লেখ্য, গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে নিজেদের পরিকল্পনা ফাঁস করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড। তার কথায় ভারতীয় পায়ের তলায় রাখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই কথাটি বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ইংরেজি গ্রোভেল শব্দটি, যা বর্ণবিদ্বেষের প্রতীক।
দক্ষিণ আফ্রিকায় একসময় এই শব্দটি ব্যবহার করা হতো কৃষ্ণাঙ্গ মানুষদের অপমান করার জন্য। স্বাভাবিকভাবেই কনরাডের মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছে। সেই বিতর্কের জেরেই বিরাট শুক্রিকে এড়িয়ে গেলেন কি? ক্রিকেট মহলের অন্তত তেমনটাই মনে হচ্ছে। যদিও বিরাটের এই আচরণ অনিচ্ছাকৃতও হতে পারে, তবে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও নিয়ে বেশ চর্চা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল এর মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে। 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে নিলাম। এবারে নিলামে স্লট আছে 77টি। তবে নিলাম থেকে নাম তুলে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএল এর মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে নিলাম। এবারে নিলামে স্লট আছে 77টি, যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে 31টি। 30 নভেম্বর ছিল প্লেয়ারদের রেজিস্ট্রেশনের শেষ দিন। এর মধ্যে 2 কোটি টাকা ন্যূনতম দামে নাম নথিভুক্ত করেছে 45 জন ক্রিকেটার। তবে সেই তালিকায় নেই গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা। গত মরশুমে তাকে 4.2 টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস, কিন্তু পুরো আইপিএল খেলতে পারেননি। আঙ্গুলে চোটের জন্য মাঝপথে সরে আসেন। সেই জায়গায় সুযোগ পান আরেক অজি অলরাউন্ডার মিচ আওয়েন। সাম্প্রতিক সময় ম্যাক্সওয়েলের যা ফর্ম, তাতে এবারের মিনি নিলামে তাকে কিনতে খুব বেশি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হতো না। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছিলেন মোট 1355 জন ক্রিকেটার। 14টি দেশ থেকে ক্রিকেটারেরা আছেন এই তালিকায়, যার মধ্যে আছেন মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বিরনদীপ সিং। তার ন্যূনতম মূল্য 30 লক্ষ টাকা। তবে 2 কোটি টাকা মূল্যের যে 45 জন ক্রিকেটারের নাম লিখিয়েছেন, তার মধ্যে 43 জন বিদেশি। দেশীয় প্লেয়ার রয়েছেন শুধু 2 জন, ভেঙ্কটেশ আইয়ার, যাকে গতবার কলকাতা নাইট রাইডার্স 23.5 কোটি টাকা দিয়ে কিনলেও এবার ছেড়ে দিয়েছে। এছাড়া রয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের প্রাক্তন ক্রিকেটার রবি বিষ্ণোই। বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিরি প্রমুখ। এর মধ্যে ক্যামেরন গ্রিনকে নিয়ে যে নিলাম টেবিলে লড়াই চলবে সেটা বলাই বাহুল্য। নাইটদের হাতে 64.3 কোটি টাকা রয়েছে, ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। আন্দ্রে রাসেলের বিকল্প হয়ে উঠতে পারেন তিনি, তবে টক্কর দিতে পারে চেন্নাই সুপার কিংসও। রাসেলকে তারাও কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ড্রে রাস আচমকা অবসর নিয়ে নেওয়ায় ধোনির দল গ্রিনের জন্য ঝাঁপাতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স, জাতীয় দলের স্কোয়াডে সুযোগ, তারপরও টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয়নি বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনের। টি20তে সেঞ্চুরি করার পরও সম্ভবত বঞ্চিতই থাকতে হবে অভিমন্যুকে। আর সেই নিয়ে ভারতের কোচ গৌতম গম্ভীরও নির্বাচক প্রধান অজিত আগারকারের নাম না করে খোঁচা দিলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে। দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স, জাতীয় দলের স্কোয়াডের সুযোগ, তারপরও টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয়নি বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনের। সাদা বলের ক্রিকেটেও যে তিনি কম যান না, তা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে প্রমাণ করেছেন। টি20তে সেঞ্চুরি করার পরও সম্ভবত বঞ্চিতই থাকতে হবে অভিমন্যুকে। সেই নিয়ে ভারতের কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকারের নাম না করে খোঁচা দিলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তার বক্তব্য, এবার হয়তো বাংলার অধিনায়ককে টেস্টে সুযোগ দেওয়া হবে। আসলে এই খোঁচার সঙ্গে ভারতীয় ক্রিকেটের বর্তমান ছবিটাও তুলে ধরতে চাইলেন অশ্বিন। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর বা হর্ষিত রানাদের টেস্টে সুযোগ দেওয়া হয়েছে। এরা প্রত্যেকে টি20 ক্রিকেটে সফল, আইপিএলে নাম করেছেন, অথচ সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরনরা বঞ্চিত থাকছেন, যারা কিনা লাল বলের স্পেশালিস্ট।
অনেকে বলছেন গম্ভীর আগরকার জমানায় হয়তো টেস্টে সুযোগ পাওয়ার জন্য ভালো টি-20 খেলতে হবে। তা সেটাও করে দেখালেন অভিমন্যু। পাঞ্জাবের বিরুদ্ধে 66 বলে 130 রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলার ব্যাটার। তারপরই নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, অভিমন্যুকে নিয়ে অনেক কথা হয়, সম্প্রতি ও টি-20তে সেঞ্চুরি করেছে, টি-20তে রান করেছে মানে এবার নিশ্চয়ই ওকে টেস্টে দেখা যাবে। অশ্বিন যে ভঙ্গিতে কথাটা বলেন তাতে বিদ্রূপ স্পষ্ট। পাশাপাশি ভারতের টেস্ট অবনতির কারণও তুলে ধরেন তিনি। তবে সেঞ্চুরি করে সেভাবে প্রচারের আলো পাননি অভিমন্যু। বাংলায় ওই ম্যাচে 112 রানে হারে, যার নেপথ্যে পাঞ্জাবের অভিষেক শর্মার 52 বলে 148 রানের বিধ্বংসী ইনিংস। বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটারকে নিয়েই চর্চা বেশি হয়েছে। অন্যদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলার অধিনায়কের গড় 47.85। 109টি ম্যাচে করেছেন 8136 রান, সেঞ্চুরির সংখ্যা 27। জাতীয় দলে ডাক পেয়েছেন ঠিকই, তবে খেলানো হয়নি। সেখানে নীতিশ, হর্ষিত বা ওয়াশিংটনদের ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স উল্লেখযোগ্য নয়। ফলে প্রশ্ন উঠছে, গম্ভীর আগরকর জুটি আদৌ ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয় তো? হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।